বাংলাদেশ সহ প্রিয় সিলেটবাসী এবং প্রিয় জাতির বিবেক, আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের বোনদের, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আমি এই বিষয়ে গত 1 নভেম্বর এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ রাখরাম মন্দিরের বিষয়ে একটি ছোট নোট সংবাদ সম্মেলনের জন্য রেডি করেছি। ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি রাহুল দেবনাথ, পিতা জিতেন্দ্রনাথ, বাসা নং 2, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ রাখার স্থায়ী বাসিন্দা ও ভক্ত। আমি আমার পরিবার পরিজন নিয়ে এই আখড়ায় বসবাস করে আসছি দীর্ঘদিন যাবৎ, কিন্তু এই আখড়ার সম্পত্তি জবরদখল বিক্রির চেষ্টা করে আসছেন সিলেটের সর্বজন পরিচিত একটি রাজনৈতিক দলের পদধারী নেতা, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বর্তমান ট্রাস্টি, যিনি 5 আগস্ট পরে হয়েছেন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু। তিনি 2004 সাল থেকে একাধিকবার এই আখড়া সম্পত্তি বিক্রি অর্থ আত্মসাতের সাথে সরাসরি জড়িত, যা মাননীয় জেলা প্রশাসক ও পিপিআই কর্তৃক তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র স্থান, ঐতিহ্যবাহী এই শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ রাখড়া সম্পত্তি দেবত্ব সম্পত্তি, যা ক্রয় বিক্রয় এখতিয়ার কারণেই গত 1 নভেম্বর আমরা সবাই জানি, এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা এসেছে সবার নজরে। মহানগর বিএনপি ও সনাতনী নেতা সুদীপ রঞ্জন সেন বাপ্পুর নেতৃত্বে একটি দল মন্দির দখলের উদ্দেশ্যে তালা ভেঙে ভেতরে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা মন্দিরের স্থায়ী বাসিন্দা আমি ভক্ত রাহুল দেবনাথ, আমার পিতা জিতেন্দ্রনাথ, স্ত্রী স্মৃতিরায়নাথ আমাদের উপর হামলা চালায়। আমরা তাদের ছেলে রাহুল দেবনাথ, আমি নিজে আহত হই। হামলার বিষয়ে ওই দিন মন্দিরের পরিচালনাকারী, বর্তমানে আমরা পরিচালনাকারী, এখানে একটু লিখের মধ্যে একটু হয়েছে, ভুল মিস্টেক হয়েছে। জিতেন্দ্রনাথ স্ত্রী স্মৃতিরায়নাথ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে গেলে হামলাকারীরা উল্টো কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ প্রথমে স্মৃতিরায়নাথের মামলা না নেওয়ায় তারা আদালতের দ্বারস্থ হন। আমরা পরে আদালতের নির্দেশে দ্রুত বিচার আইনে ভুক্তভোগীদের মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গণ্য হয়। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ঘটনাস্থলে গিয়ে 2 দিনের মধ্যে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়ে মন্দিরে তালা দেন। এরপর থেকে আজ পর্যন্ত পবিত্র আখড়ায় তালা ঝুলানো হয়েছে, ফলে এ নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তদন্তে আখড়া পরিচালনা কমিটির কথিত নেতারা জালিয়াতির মাধ্যমে এ মন্দিরের প্রায় 12,27,40,000 টাকার ভূমি বিক্রি করে আত্মসাৎ করেছেন বলেও প্রতীয়মান হয়েছে। পিবিআই ইতিমধ্যে এ ঘটনায় 30 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিরাজ মাধব চক্রবর্তী, দিবাকর দর রাম, সুধাময় মজুমদার, শান্তনু দত্ত সন্তু, চন্দন রায়, মলয় পুরকাইস্ত, সুপর্ণ দেব মন্তু, সুদীপ দে, সুদীপ সেন বাপ্পু, কৃপেশ পাল, তপন মিত্র, বিভা বসু গোস্বামী বাপ্পা, সুপর্ণদেব মন্থু, সুদীপ, কৃপেশ পাল, আবুল কালাম, মোহাম্মদ আব্দুর রহিম শামীম, মোহাম্মদ এজাজউদ্দিন, খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান, বীরেশ দেবনাথ, জাল দলিল লেখক, ফখরুদ্দিন, এরশাদউদ্দিন, ফারহানা রহমান, ইমরানা বেগম, সুলতানা বেগম। এখানে ডকুমেন্টসগুলো দিয়ে দিব আপনাদের। এখানে হ্যাঁ ডকুমেন্টস আছে, হ্যাঁ এটা আমি দিয়ে দিব, আপনাদের কপি দিয়ে দিব, আমাদের কাছে আপনাদের সাথে দিয়ে দিব, আমরা এখনই দিয়ে দিব। পিবিআই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় 1956 সালে আখড়ার তৎকালীন সম্পাদক বিরজামোহন দাস পুরকাইস্ত কৌশলে দেবত্ব সম্পত্তি নিজের স্ত্রীর নামে রেকর্ড করেন, উষারানী দাস পুরকাইস্তর নামে। পরবর্তীতে 2005 সালে এই অবৈধ কমিটি 1144% জমি হস্তান্তর করে 1,20,000 টাকায় নামমাত্র মূল্য দেখে, যেখানে বর্তমানে ক্যাপে নুরজাহান, সালাম ভেবি এন্টারপ্রাইজ, ভেবি গ্যালারি, ডায়মন্ড হ্যান্ড নামক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সাংবাদিক ভাইয়েরা, অত্যন্ত পরিতাপের বিষয়, 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও আওয়ামী লীগ নেতা নিতাই পাল দল পাল্টে বিএনপি নেতাদের সঙ্গে আছেন। তিনি এর আগেও প্রভাব খাটিয়ে মন্দিরের জমিতে ভবন নির্মাণ করেছেন। বর্তমানে মামলাটি অতিরিক্ত যুগ্ম জেলা আদালতে বিচারাধীন রয়েছে, যা পিবিআই এ তদন্ত প্রতিবেদন বহুতল বিশিষ্ট ভবন রয়েছে বলে প্রমাণিত হয়েছে। বর্তমানে পলাতক আওয়ামী লীগ নেতা প্রদীপ ভট্টাচার্য, তপন মিত্র, দিবাকর দর রাম, সুদীপ রঞ্জন দেব, বিভা বসু গোস্বামী বাপ্পার সঙ্গে
1 আগস্ট এর আগে গোপন বৈঠকের মাধ্যমে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সুদীপ রঞ্জন সেন বাপ্পুর নেতৃত্বে। প্রমাণ আমি আপনাদের কাছে দিয়ে দিব, আমার কাছে ছবি আছে, যার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে। আপনাদের মাধ্যমে প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে আমার দাবি, প্রশাসনিক তদন্তে টাকা ও জমি আত্মসাতের প্রমাণ থাকা সত্ত্বেও সুদীপ রঞ্জন সেন বাপ্পু কিভাবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হন? তিনি সদল বলে আমার পরিবারের ওপর সশস্ত্র হামলা চালিয়েছেন। বাপ্পু মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন বৈঠকের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। এই ছবি দেখলে আপনারা তার বাস্তবতা প্রমাণ পাবেন। এর আগে গত 8 আগস্টে জনৈক বিএনপি নেতা এজাজউদ্দিন, যার কাছে জমি হস্তান্তর করেছিল এই অবৈধ কমিটি, ভুয়া কমিটি 2005 সালে, সেই এজাজউদ্দিন তার বাহিনী নিয়ে মন্দিরের প্রধান ফটকে তালা দেয়। সেনাবাহিনী এসে খুলে দেয় এবং এ সময় তাদের হাতে এজাজউদ্দিন সহ 6 জনকে সেনাবাহিনী আটক করে। যা উক্ত 1 নভেম্বর 8 আগস্টের ঘটনার সাথে মিল রয়েছে, তা আপনারা বাস্তবতা প্রমাণ পেয়েছেন। এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। অত্যন্ত দুঃখের বিষয়, অনেক কুটচাল করে সুদীপ রঞ্জন সেন বাপ্পুদের কাছ থেকে দেবত্ব সম্পত্তি ক্রয় করেন আওয়ামী লীগ নেতা নিতাই পাল। তিনি ও তাদের সাথে সম্পৃক্ত 1 নভেম্বর দায়ের করা মামলার অন্যতম আসামি এই নিতাই পাল। আমাদেরকে নানাভাবে হয়রানি, হত্যার হুমকি প্রদানের জন্য চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আমাদের সকলের জীবনের রক্ষা সহ এই ভুয়া কমিটি, জালিয়াতি চক্র, সন্ত্রাসীদের বিচার চাই এবং আমরা ইতিমধ্যে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে আমরা আবেদন দিয়েছি। আপনাদের কাছে আমি ডকুমেন্ট দিব। এই আমাদের নিরাপত্তা চেয়ে আমরা দরখাস্ত দিয়েছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, এমত অবস্থায় আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়া মন্দিরের তালা অবিলম্বে খুলে দিয়ে পূজা চালুর দাবি জানাচ্ছি। আমরা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা জরুরি হস্তক্ষেপ কামনা করছি। আমার এই লেখার পরেও আমার কিছু বক্তব্য, এটা আমি ঢাকা ছিলাম আজকে হুট করে এসে, যার কারণে এটার কোনো ছিল না, মানে হঠাৎ করে রেডি করতে একটু হয়ে গেছে, ভুল ত্রুটি আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদের আরেকটু অবগতর জন্য বলি, 2004 সাল থেকে এই কমিটি হয়েছে। আপনারা এই সিলেটের জাতির বিবেক এবং সবকিছু আপনারাই নিয়ন্ত্রণ করেন। দেখেন, বলেন এই শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়া মন্দিরের 2004 সাল থেকে কোনো মন্দিরে কোনো ধরনের কোনো অনুষ্ঠান হয়েছে কিনা, আপনারা শুনেছেন কিনা? হ্যাঁ, এটা দেবত্ব সম্পত্তি। আমি যেখানে আছি, আমি জায়গার দাগ নম্বর সহ আপনাকে বলে দিতেছি, আমাকে একটু সময় দিবেন, আপনি প্রশ্ন করার সাথে আমি উত্তর দিব। 5765 আমার দাগ নম্বর। হ্যাঁ বলুন। আপনারা আখড়ার জায়গায় আছেন, মানে আপনারা নিজি ভূমি, মানে আখড়ার জায়গায় আছেন এবং একটা কমিটি দাবি করতেছে যে আপনারা দখল করে রেখেছেন। একটা সময় কিন্তু হয়েছে মাঝের মাঠ আগে, এবং এই কমিটি তাদেরকে আসামি করেছিল বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য দাবি করছে। বিভিন্ন নয়, একটা রাজনৈতিক দলের সদস্য, বিএনপির এরা বর্তমানে গত কমিটির আমি দিতেছি। আরো অনেক সিনিয়র ছিলেন, অনেক সিনিয়র আপনাদের ছিলেন। ওনাদের দাবি হলো আপনারা অবৈধভাবে দখল করে আছেন, এখানে আপনারা থাকতেই পারেন, ওনারা দাবি করেছেন। এবার আপনারা বলছেন যে না, এটা আপনার জায়গা তো ঠিকই আছে, আমরা এখানে অবস্থান করছি, সম্পত্তি মালিক আপনারা, আপনার জায়গায় অবস্থান ঠিকই তো। আপনি বলার পরে আমি উত্তর দেব। আপনাদের না, আপনার আপনার প্রশ্ন শেষ হলে আমি উত্তর দিব। এবং আমরা অতিথি যেহেতু বলেছেন, সুপ্রিম মার্কেটের কিছু জায়গা আখড়া লাগা গেছে, অতিথি নেতারা খেয়েছে। আর যে চিন্তা তারা বলছে যে তারা অবৈধভাবে প্রভাবিত বিক্রি করছে। আচ্ছা, আপনারা এর আগেও শুনেছেন যে প্রথমে তারা বলেছে যে এখানে কোনো কমিটি নাই, তারা এমনিতে তারা একটা করে কমিটি করেছিল। আমি আপনাদের কাছে ডকুমেন্ট দিয়ে দিব, ডকুমেন্ট আমার কাছে আছে। তারা 2004 সালে 9/6/2004 ইংরেজি তারিখে মাননীয় জেলা প্রশাসকের নিকট তৎকালীন সময়ে তারা আবেদন করেছিল। এই কমিটিটা ছিল আপনার 21 বিশিষ্ট কমিটি ছিল, যেটা তারা অস্বীকার করেছে, তারা করে নাই। এটা আমরা জানতাম তারা এই কমিটি বৈধ কমিটি। তারা নিজে আমাদেরকে বলেছে তৎকালীন সময়ে যে আমরা ডিসির মাধ্যমে এই কমিটি প্রাপ্ত হয়েছি। এখন এই বিষয়ে যখন আমরা জানতে পারলাম 15/9/2022 ইংরেজি তারিখে, আমি যখন বুঝতে পারলাম যে এদের মধ্যে কোনো ধরনের কোনো গাফলা আছে, কারণ আপনারা নিজে দেখেছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ার আশপাশ এই জায়গার রাস্তা ছাড়া কোনো জায়গার অংশ বাকি নাই। আপনারা আমার থেকে আরো ভালো দেখেছেন, কোনো অংশ বাকি নাই, মানে সব শেষ বিক্রি করা তাদের মাধ্যমে।
15/6/2022 ইংরেজি তারিখে আমি মাননীয় ডিসি মহোদয়ের কাছে তথ্য অধিকার আইন 2009 আমি আবেদন করি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে 29 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে আমি জানতে পারি এই কমিটি অনুমোদন হয় নাই। এরপরে আমি কাগজ সব ডকুমেন্টস আপনাদের দিয়ে দিব। এর পরবর্তীতে আমি মাননীয় জেলা প্রশাসক করে সিনিয়র সিটিজেন হিসেবে হিন্দু ওনাকে দিয়ে বড় ভাই অনন্তমোহন পাল উনি আবেদন করেন সিনিয়র সিটিজেন হিসেবে হিন্দু। ও আবেদন করার পরিপ্রেক্ষিতে এই তদন্তে মাননীয় ডিসি মহোদয় ইউএনওকে দায়িত্ব দেন, এসিলেন্টকে দায়িত্ব দেন। এর পরিপ্রেক্ষিতে 6/2/2023 ইংরেজি তারিখে এই মাননীয় ডিসি মহোদয়ের তদন্ত প্রতিবেদন আসে। এই তদন্ত প্রতিবেদনে স্পষ্ট আপনারা আমি কাগজাতি দিব এই কমিটি অবৈধ কমিটি ছিল, তারা আবেদন করেছিল কিন্তু কমিটি অনুমোদন হয় নাই। এই ডিসির প্রতিবেদনের পরে, তদন্ত প্রতিবেদনের পরে মাননীয় ডিসি মহোদয় উনি নিজ দায়িত্বে বলছেন আর কোনো ধরনের কোনো বিক্রি, তৎকালীন ডিসি যে ছিলেন শেখ মুজিবুর রহমান ছিলেন, উনি বলছেন যে আর কোনো ধরনের কোনো বিক্রি হবে না, আমি দায়িত্ব থাকাকালে বা এই ধরনের আমি এই নোট দিয়ে রাখবো ফাইলে উনি রেখেছেন। এবং আমাকে উনি বলেছেন যে আমি যেন এই বিষয়ে মামলা করি, ফৌজদারি মামলা করি, যেহেতু এত বড় ওরা জালিয়াতি করেছে। এই বিষয়ে সিলেট সমকাল পত্রিকায় 15 জুলাই 2023 ইংরেজি তারিখে সিলেট রাধা গোবিন্দ জিউরাহার সম্পত্তি বেহাত রক্ষকী বক্ষক, আমি পেপারের কাটিং আপনাদের দিয়ে দিব। এখানে স্পষ্ট এই মন্দিরের বিষয়ে সবকিছু এখানে উল্লেখ এসেছে নিউজে। এবং মানবজমিন, তৎকালীন মানবজমিনে এসেছে, এটা হলো আপনার 5 জুলাই 2023 ইংরেজি তারিখে সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি করে দিল বুয়া কমিটি, সব ডকুমেন্টস ওয়াইজ। এবং দৈনিক জাগ্রত সিলেটে জিন্দাবাজার দেবত্ব সম্পত্তি পানির দামে বিক্রি করে দিয়েছে বুয়া কমিটি, 2023 ইংরেজিতে এসেছে। আচ্ছা, তারপর 2023 ওরা প্রভাব খাটিয়ে আমি যখন পিবিআই এ মামলা করলাম 13/7/2023 ইংরেজি তারিখে আমি মামলা করলাম আপনার মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উনি কোতোয়ালির দায়িত্বে ছিলেন তৎকালীন সময়ে, মাননীয় আদালত আব্দুল মোমেন স্যারের তৎকালীন সময় দায়িত্ব। আমি মামলা করার পরিপ্রেক্ষিতে উনি পিবিআইকে এই মামলাটি হস্তান্তর করেন। হস্তান্তর করার পরিপ্রেক্ষিতে পিবিআই তৎকালীন সময়ে ওরা প্রভাব খাটিয়েছে এবং আমাদেরকে, আওয়ামী লীগ নেতারা এখানে ছিলেন, এই মামলার আসামি তপন মিত্র পদধারী নেতা, প্রদীপ ভট্টাচার্য মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন, তপন মিত্র, এরা সবাই হলো দিবাকর দাম, সবাই মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে এরা কমিটিতে আছেন। এরা প্রভাব খাটিয়ে ওরা, আমি দীর্ঘ পিবিআই অফিসে 5 থেকে 7 দিন আমি গেছি, ঘন্টার পর ঘন্টা বসেছিলাম তৎকালীন সময়ে। ওরা এখানে আসে নাই, ওরা আসে না, আমরা নিয়ে বসে থাকি। যে দায়িত্বে ছিলেন তখন আমরা বলতে ভাই এখন আসতেছেন, তখন আসতেছেন, তখন আর আসে না। তারা এই ধরনের প্রভাব খাটিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এপ্রিলের এখানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই 2025 ইংরেজিতে আমরা তদন্ত, তারিখটা হলো 21/4/2025 ইংরেজি তারিখে তদন্ত রিপোর্টটি জমা দেন। আমি আপনাদের কাছে এই ডকুমেন্টসটা দিয়ে দিব। 30 জনকে অভিযুক্ত করে পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটা আদালতে দেন এবং আদালত তৎসময়ে সাথে ওদেরকে ওয়ারেন্ট করান। এই 30 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট হয় এবং তারা এইটা নিয়ে তারা প্রভাব বিস্তার করে। বিএনপি নেতা সুদীপ রঞ্জন সেন বাপ্পু প্রভাব বিস্তার করে, সে ট্রাস্টি বলে এখানে। যাই হোক, আমরা আদালতের প্রতি সম্মান এবং সবসময় আমরা আইন এবং আদালতের মাধ্যমে আমরা সবকিছু পেয়েছি। বলেন এখন আপনাদের। জি জি, আপনার আজকে এই প্রেস কনফারেন্সের মূল বক্তব্যটা কি এটাই যে সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে নয়, আমি এই বিষয়ে আপনাকে একটু বলি। সুদীপ রঞ্জন সেন বাপ্পু ওরা আসছিল 50-60 জন। আমি সিসিটিভির ফুটেজও আপনাদের দিয়ে দিব, আমি ফুটেজও আমি নিয়ে আসছি সাথে, আপনাদের পেনড্রাইভের মাধ্যমে আমি সবকিছু দিয়ে দিব। 50 থেকে 60 জন মানুষ আসছে। আসার পরে মন্দিরের তালা ভেঙে তারা মন্দিরে অনধিকার প্রবেশ করে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যখন গেলাম যে মন্দিরের তালা ভেঙে তারা এখানে আধা ঘন্টা 40 মিনিটের মতো ছিল। তারা যখন তালা মারে তখন আমরা তালা মারতে বাধা দিই, যে পূজা বন্ধ কেন হবে, তালা মারতে আমরা বাধা দিই। এই তালা এই বাধা দিলে তারা আমাদের উপর হামলা করে। সিসিটিভির ফুটেজ আপনাদের কাছে দিব আমরা। হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতেই এর মধ্যে 5 থেকে 7 মিনিটের মধ্যে জনাব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উনি আরিফুল হক চৌধুরী ভাই, উনি গিয়ে উপস্থিত হলেন।
গেট লাগানো ছিল, ওরাই বলতেছে যে আরিফুল হক চৌধুরী সাহেব আসতেছেন, গেট খুলে দাও, গেট খুলে দাও। তারা তো নিয়ে আসছে আরিফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবরটা কে দিছে আরিফুল? ওরাই দিছে, কারণ ওরাই বলতেছে সিসিটিভি ফুটেজ আপনারা দেখবেন আরিফুল হক ভাই আসতেছেন, ওরা বলতেছে সিসিটিভি ফুটেজ আমি দিব আপনাদের, ওরাই বলতেছে আরিফুল হক সাহেব আসতেছেন, আরিফুল হক সাহেব আসতেছেন, আরিফুল হক সাহেব আসতেছেন। এইটা বলে আরিফ ভাই আসছেন, আমরা ওনাকে মানছি। আমি ইয়েতে ছিলাম, লাইভে ছিলাম, উনি আমাকে ওনার যেহেতু আমি ছেলের বয়সী, উনি আমাকে ধমক দিয়ে বলছেন যে লাইভটা এই মুহূর্তে বন্ধ করো। আমি সাথে সাথে লাইভটা বন্ধ করে দিই এবং পরে আমাদের বললেন তোমরা একটু ধৈর্য ধরো, আমি তোমাদের এখানে আসতেছি বলে উনি ওই সবাই ওদেরকে কি বলছেন আমরা জানি না, উনি বলছেন যে এইটুকুই যে আমি এখানে হাল্লাফিল্লা শুনে আমি এসেছি। এবং এই হাল্লাফিল্লার কথা তারা একটা সংবাদ সম্মেলন করেছিল বুয়া কমিটির পক্ষে, এই মৃত্যুঞ্জয়ধর বুলা তার স্পষ্ট তার বক্তব্যে আপনারা শুনেছেন, উনি বলেছে যে এখানে একটু হাল্লাবিল্লা শুনে আরিফ সাহেব এদিকে যাচ্ছিলেন, সাবেক মেয়র, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, উনি এসে উপস্থিত হয়েছেন। এরপরেই আরিফ ভাই যখন আমাদের কাছে গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যে সবাই আমাকে বলতেছে যে আরিফ ভাই আসার পরে আমাদের সাথে কি আলাপ হয়েছে, আমরা নাকি মেনে নিয়েছিলাম। তখন তৎসময়ের সাথে সাথে আমি আমার আমার অফিসে এখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে, আপনার সনাতন বার্তা নিউজ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা বিষয়টা তুলে ধরেছে। আমি ভিডিওটা আপনাদের কাছে দিয়ে দিব। উনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আরিফুল হক ভাই, উনি তালা ওদেরকে বলে দিয়েছেন চাবি মেরে তালা আমার কাছে এনে দিবা, চাবিটা আমাকে এনে দিবা। এই বিষয়ে আমি তাকে বিনীত অনুরোধ যেভাবে জানানো যায় যে মন্দিরের তো পূজা বন্ধ হইতে পারে না, অন্যভাবে যাই হোক আপনারা যাই ব্যবস্থা নেন, কাগজপত্র, উনিও বলছেন আমি কাগজপত্র বারবার এখনো যেরকম আপনাদের সামনে দেখাচ্ছি, তখন আমি বারবার আমি ওদেরকে দেখাইছি যে এই আমার কাগজ ভাইরও আমি দেখাইছি। দেখানোর পরিপ্রেক্ষিতে ভাই 2 দিনের সময় নিলেন, পরে সময় নিছেন আমার সাথে এমন একটি মানে ব্যবহার ভাই করলেন, ওনার ছেলের বয়সে আমি করতে পারেন, এই বিষয়ে আমার কোনো ইয়ে নাই, ওনার প্রতি কোনো ইয়ে নাই, কিন্তু এই ব্যবহারে মনে হয়েছে যে ভাই আসলে মনে হয় ওদের পক্ষেই ছিলেন, ওইটাই, উনি biased হয়ে আছে। বায়াস্ট হয়েছিলেন। এই আচরণে আমার কাছে মনে হয় যে খুদাম দিয়ে আমি সিসিটিভি ফুটেজও আপনাদের দিয়ে দিব। Okay, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা হইলো মন্দিরের স্থায়ী ভক্ত, স্থায়ী বাসিন্দা ও ভক্ত, কি বলে আছে আমরা মন্দিরের ভক্ত হিসেবে এখানে আছি, ভক্ত হিসেবে আছি। না 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 না, আমি কথা বলতেছি, আমরা মন্দিরের ভক্ত হিসেবে এখানে আছি। এই দেবত্বর সম্পত্তির মালিক একমাত্র দেবতা, এই সম্পদ কেউ বিক্রিও করতে পারবে না, আর কেউ হস্তান্তর করতে পারবে না কাউকে। আমি যে জায়গায় আছি কাউকে আপনাকে বলে দিই, 57-17 দাগে 57-65, 57-12, 57-13 দাগ নিয়ে এই যে জায়গা বিক্রি করা হয়েছে 1,20,000 টাকায়। এই জমিরুদ্দিন সেও বিএনপির, বর্তমানে সিলেট মহানগর বিএনপির সম্পাদক মণ্ডলীয় পদে আছে। এবং আপনাদের মাধ্যমে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই, আমার শ্রদ্ধেয় ভাইদের মাধ্যমে আমি বাংলাদেশ সিলেটবাসী সবার কাছে লাইভ, আমি ওদের সাথে লাইভ ওপেন চ্যালেঞ্জ, আমার কাগজপত্র নিয়ে তাদের যদি কোনো অভিযোগ বা কিছু থাকে বা কোনো কিছু দেখাইতে পারে, আমি আপনাদের সামনে বলে দিতে চাই, আমি তাদের সাথে আমি তাদের সাথে বসতে চাই, ওপেন চ্যালেঞ্জ আপনাদের সামনে আমি বসতে চাই কাগজপত্র নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা বিক্রি করতেছে তারা এই মসজিদের সাথে আবেদন করা হয়। ওরা কোনো, আমি আপনার প্রশ্নটা আমি সহজ করে দিই, আবেদন করার পর তারা ছড়া বন্দোবস্ত করে, তখন এরা খাজনা দেয়, খাজনা দেওয়ার পরে অনেক আছে সরকার থাকে, এইভাবে খাজনা দিচ্ছে, এইভাবে করছে কিনা। আমি আপনার এই ব্যাপারটা আমি বলে দেই, প্লিজ দেন শুনানি অন্তে কিন্তু এই রিপোর্টটা দেওয়া হয়েছে মাননীয় ডিসি মহোদয়, তদন্ত প্রতিবেদনটা তারা কোনো কাগজ দেখাইতে পারে নাই যে ডিসির কাছে এবং কোনো ধরনের কোনো কারো কাছে কোনো আবেদন করে জায়গা বিক্রি করছে। এবং আরেকটা জিনিস আপনাদের বলে দেই, মন্দিরের ফান্ডে একটা টাকাও নাই, কোনো মন্দিরের যে 3টা অ্যাকাউন্ট আছে, কোনো 3টা অ্যাকাউন্টে আমার জানা মতে এবং ওদের ভাষ্য মতে মন্দিরের কোনো টাকা নেই। এবং এখন অবধি এই মন্দিরের সব প্রতিষ্ঠানের ভাড়া সভাপতির স্বাক্ষর নিয়ে, আমি কাগজটা আপনাদের, এই রিসিটের একটা কপি আমার কাছে আছে, সেবায়িত সেজে বিভা বসু গোস্বামী বাপ্পা ডাইনে তার স্বাক্ষর দিয়ে মন্দিরের সব টাকা তুলতেছে সে, আর বামে হলো সভাপতি বা সেক্রেটারি, দুইজনের মধ্যে একজনের স্বাক্ষর হবে। তারা তো কিসের বলে তারাই জানে, তারা কি, তারা তো কিছু দেখাইতে পারে, এই জন্য তো প্রমাণ হয়েছে এটা, এই জন্য তো এটা পিবিআই 30 জনের বিরুদ্ধে চার্জশিট দিছে।
আচ্ছা এটা ওরা বলতে পারবে যে তারা কিভাবে এবং যে কিনছে যে বিক্রি করছে তারা বলতে পারবে। হ্যাঁ অনেক ইয়ে আছে তো সিলেটের নেতৃবৃন্দ কমিটি, তাদেরকে নিয়ে বিষয়টা সমাধান করা যায় না? আমি এই জিনিসটা যখন আরিফ ভাই বলেছিলেন যে আমি 2 দিনের মধ্যে শেষ করে দেব, এর মধ্যে তারা গিয়ে এই রাজীব কুমার দে রাজু, আমি সিসিটিভির ফুটেজ আপনাদের দিয়ে দিব, এই রাজীব কুমার রাজু মিষ্টি ওরা দেখবেন পবিত্র স্থান থেকে সিগারেটের ধোঁয়া উড়িয়ে উড়িয়ে বের হচ্ছে, সুদীপ রঞ্জন সেন, বাপ্পু গংরা, আমি সিসিটিভি ফুটেজ আপনাদের দিব। একজন পবিত্র স্থান থেকে সে কিভাবে টাস্টি একজন, সে কিভাবে বের হচ্ছে আপনারা দেখবেন। এবং তাদের উপরে বলা হয়েছে হামলা। আমি বলবো মাননীয় যেহেতু প্রশাসনের কাছে এবং আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে এই জিনিসটা যেন সুষ্ঠুভাবে তদন্ত করে এবং তাদের বিরুদ্ধে যেন আমরা ব্যবস্থা নিতে পারি। এই যে মিথ্যা মামলা আমাদের হয়রানি করা হয়েছে, তারা মিষ্টি খেয়ে প্যাকেট খেয়ে খেয়ে মন্দির থেকে এখান থেকে বের হয়েছে আমাদের উপর হামলার পর। এরপরে কিভাবে এইটা মামলা হলো আমাদের, এরপরে ওসি সাহেব বললেন আমাদের যে আপনারা এই বিষয়ে একটা কাজ করেন, আরিফ ভাই যদি বলে আমি ছেড়ে দিব। তারা মামলা করতে গেছেন আমাদের উপর যে হামলা হয়েছে, আমার কাকু এবং আমার বাবা, এই মামলা ওরা গেছেন মামলা করতে। ওসি কিন্তু মুস্তাফিজুর রহমান ওনার নাম ছিল। উনি কি করছেন, ওদের দুজনকে আটকে রাখছেন, বলতেছেন যে মামলা হবে, আপনাদের মামলা আমি নিব। উনি বলতেছেন মামলা নিব বলতে বলতে ওরা মনে হয় 4:30 থেকে 5টা, যে সময় পুলিশ এসে ওদেরকে নিয়ে গেছে, ওরা পুলিশ আসছিল তখন আমরাই মামলা করতে যাচ্ছি। এর মধ্যে পুলিশ বললো তাইলে তো চলে আসেন, স্যারও বলছে আপনাদের যাওয়ার জন্য। এখন দেখা যায় যে উনি ওসি মুস্তাফিজুর রহমান সাহেব উনি বললেন যে আপনারা বসেন, আমি এটা দেখে দিতেছি কি হয়েছে। এরপরে রাত্রে 3:30টার সময়, এটা আমি আপনাদের কপি দিব, 3:30টার সময় দেখা গেল ওদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে, আমার মামলা না নিয়ে অ্যারেস্ট দেখানো হয়েছে আমার বাবা কাকাকে, আমাদের উপর হামলা করে। ওসি সাহেব পরে বললো আমারে, আমি ওনাকে কল দিলাম যে স্যার এই বিষয়ে কি কোনো ধরনের, আমরা তো মামলা করতে গেলাম, এখন আমাদের লোকই আটকানি হয়ে গেল। সাথে সাথে আমি যখন ওনাকে কল দিলাম, উনি আমাকে বললো যে আরিফ ভাই যদি কল দেয় আমি ছেড়ে দিব। আমি আরিফ ভাইয়ের বাসায়, আরিফ ভাই, আমার মা সহ আমার পরিবারের সবাই আমরা ওনার কাছে গেছি যে আপনি যেহেতু বললেন, আশ্বাস দিলেন যে এটা শেষ হয়ে যাবে, তাইলে ভাই এটা কিভাবে মামলা হলো আর কিভাবে আমার 2জন মানুষকে আটকান? আপনার কথা তো আমরাও মামলা করতে যাইনি। উনি আমাদের বললেন মামলা যেন আমরা না যাই, আমরা তো মামলা করলাম না। তৎকালীন উনি বললেন যে আমি দেখতেছি, কিন্তু আমরা মামলা, এরপরেও আমরা গেছি মামলাতে যে দেখানোর জন্য যে আমরা তো মামলা একটা অভিযোগ দিয়ে রাখছি যে এরকম হয়েছে। এখন দেখা যায় এরকম পরিস্থিতি। আমি প্রশাসনের কাছে এটাই চাই যে মানুষ যেন হয়রানির শিকার নয়, নিরীহ নির্যাতন মানুষ যেন আমরা কাম করে বাদ পাই, আমাদের কোনো পাওয়ার নাই, আমরা যেন এই সমাজে এরকম ভাবে বাঁচতে পারি। হ্যাঁ হ্যাঁ, যে আমি আপনাদের বলি, আপনার 86 ডিসিমেল জায়গা 56 রেকর্ডে উঠেছে, যেটা ভুল, 56 রেকর্ডে উঠেছে। এই সম্পদের মালিক আপনার এই মানব জমিন ইয়াতে সমকালে এসেছে কতটুকু জায়গা আছে, প্রায় 300 ডিসিমেল জায়গা আছে এখানে। এই 300 ডিসিমেল থেকে এই জায়গা কমতে কমতে 56তে জালিয়াতি হয়েছে। আপনারা জানেন আমাদের সিলেটে 56 রেকর্ডে প্রচুর ভুল হয়েছে এবং আদালতে এই সম্পর্কে মামলা সবচেয়ে বেশি, যে রেকর্ড সংশোধনের মামলা। হ্যাঁ হ্যাঁ, না বিএস আসে নাই। বিএস এই বিষয়ে আপনাকে বলি, আমাদের বিএসও প্রিন্ট হয় নাই কিন্তু সিলেটে, এই সিলেটে প্রিন্ট হয় নাই। এটা আমাদের এখানেও জালিয়াতি আছে যার কারণে প্রিন্ট হয় নাই। আপনারা জানেন ওই যে মহিতুষ পাল, এদের উপরে মামলা হয়েছে এই জালিয়াতির কারণে, এই জল্লা নাই করে দিছিল। হ্যাঁ, উষারানী বিরজা মোহন দাস পুরকাইস্তের ওয়াইফ, সে ছিল আমাদের কমিটি তৎকালীন সময়। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই সিলেটের এই, আমি আপনাদের বলে রাখি যে কমিটি কিভাবে হলো আমরা জানতে পারলাম। এখানের কমিটি আদালতের মারফতে হয়ে আসছে 1954 ইংরেজি থেকে। দেবত্ব সম্পত্তি। হ্যাঁ আচ্ছা, আমি আপনার এইটার তদন্ত প্রতিবেদন আছে ডিসি, যে আমি আপনার দিতেছি, ডিসির তদন্ত প্রতিবেদনে স্পষ্ট এটা উঠে আসছে কিভাবে হয়েছে। আমি আপনাদের বলে রাখি, একটু বলে পড়াই শোনাই আমি, যে দাখিলীয় 10,728, এই যে 10,728 1998 ইংরেজি বিনিময় দলিল একটা হয়েছে উষারানী পুরকাইস্ত আর জমির উদ্দিনের মধ্যে। দলিল পর্যালোচনা দেখা যায় যে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ দেবতার জমি 10 বছর মেয়াদী জুত বন্দোবস্ত গ্রহণ করে রাজকুমার ভট্টাচার্য। আচ্ছা, উক্ত রাজকুমার ভট্টাচার্যের নামে রেকর্ড না হয়ে উষারানী দাস পুরকাইস্তের নামে রেকর্ড হয়। আবার দেখা যাচ্ছে উক্ত বিনিময় দলিলে রাজকুমার ভট্টাচার্যের নিকট হতে উষারানী পুরকাইস্তের খরিদের 30/4/1962 ইংরেজি তারিখের 1194 নং কবলা দলিল গর্বে উল্লেখ আছে, যাহা দাখিলীয় উক্ত নম্বরের সাথে দলিলে মিল পাওয়া যায়নি। বর্ণিত 10,728 1998 ইংরেজি বিনিময় দলিলটি, না, এটা হলো প্রথমে কিন্তু ডিসির তদন্ত প্রতিবেদন, এরপরে পিবিআই তদন্ত প্রতিবেদন। এখানে জালিয়াতি হয়েছে, পুরোটা জালিয়াতি হয়েছে। হ্যাঁ।